বিএনপি জামাতের বছরব্যাপী তাণ্ডবের পরও সরকারের দক্ষতায় উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। আইডিইউবির সম্মেলনে প্রধানমন্ত্রী। রানা প্লাজা ধসের পর কেটে গেছে বছর, শিগগিরই কমপক্ষে 40 জনকে আসামি করে 2টি মামলার চার্জশিট আদালতে দেবে সিআইডি। এবং এবার ঢাকা বিশ্ববিদ্যালয়েও জায়ান্ট পোকার উপদ্রব, শিক্ষার্থীদের মধ্যে উৎকণ্ঠা, বিশেষজ্ঞরা বলছেন উদ্বেগের কিছুই নেই। আতিক ভাই, আপনাকে দিয়ে শুরু করি। যে আমরা বলছি আজকে যে বিষয়টা সেটা হলো যে আমরা বলছি যে তিস্তা উত্তর জনপদের প্রাণ। আগে তো আমরা উত্তরবঙ্গ বলতাম, উত্তর অঞ্চল বলতাম, এখন তো উত্তরে 2টা ডিভিশন হয়ে গেছে, বিভাগ হয়ে গেছে, একটা রংপুর, দিনাজপুর এবং রাজশাহী, পাবনা এবং বগুড়া বেল্ট নিয়ে। তো তিস্তাটা আসলেই মানে বলতে গেলে ওই অঞ্চলটা যেহেতু কৃষিভিত্তিক অঞ্চল এবং পুরোটাই আসলে কৃষি নির্ভর অর্থনীতির পুরোটাই তিস্তা তাদেরকে সব কিছু দেয়। কিন্তু এখন যে তিস্তার অবস্থা, এখানে যে বিএনপি 2 দিনের লং মার্চ শেষ করলো, তিস্তা নিয়ে এর আগে বাম মোর্চা আন্দোলন করেছে, তিস্তা আসলেই আমাদের জন্য কতটুকু প্রয়োজনীয়? তিস্তার উপরে নির্ভরশীল প্রায় 21 মিলিয়ন, মানে 2.5 কোটি লোক, আমাদের কৃষিজীবী, মৎস্যজীবী, তারা একান্তই এই তিস্তার পানির উপরে নির্ভর করে। এখানে আমাদের সাধারণ জীবনে যা হয়, মৌসুম বৃষ্টি আসে, বৃষ্টি এলে প্রচুর পানি আসে। আমাদের সমস্যাটা হচ্ছে লিন পিরিয়ড, শুষ্ক সময়। এবছর দেখা গেছে শুষ্ক সময়ে সুতীব্র শুষ্কতা। এটা টেম্পারেচার বেড়েছে সমস্ত বাংলাদেশে, ঢাকায় 39-40 ডিগ্রি, সব জায়গায় বেড়েছে, একটা হাহাকার চলছে। আপনি আইসিডিডিআরবির গেটে আপনার জনসংখ্যা, রোগীর সংখ্যা বেড়ে গেছে, সব মিলিয়ে একটা অস্থিরতা। কিন্তু ওই এলাকার সাধারণ মানুষের পানির অভাব, নদীতে পানি নেই বলে 13 থেকে 25 গুণ তাদের টাকা খরচ হচ্ছে সাধারণ কৃষকের, তাদের ইরিগেশন করার জন্য, তাদের সেচ ব্যবস্থা করার জন্য। এখন সেটা করে আমার কৃষক তার ন্যায্য মূল্য পাবে না। তাহলে তার যে ইনভেস্টমেন্ট, এখন এই সমগ্র এলাকার যে এগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট এবং এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি, যে উৎপাদন, সেটা যদি আমাদের কমে যায় বা আমরা মানে শুধু অনেক বড় অঙ্কে কমে যায়, তাহলে আমরা যে অবস্থায় খাদ্য নিরাপত্তার বা খাদ্য স্বয়ংসম্পূর্ণতার একটা মেইন অবস্থায় আমরা উত্থান পতনের মাঝে আছি। আমরা এমন না যে একদম সব চালিয়ে গেছে। হ্যাঁ, এবছর আমাদের আলু ভালো হয়েছে, তাই আমরা আলু এক্সপোর্ট করতে পেরেছি, সে কথা সত্য। কিন্তু এটা একটা আমাদের উর্বরশীল এলাকা, যেমন হাওর আমাদের এক ক্রপের উর্বরশীল এলাকা, এটা আমাদের মাল্টিপল ক্রপের। তো সেইখানে আমাদের এই অভাবটা সুতীব্রভাবে অনুভূত হচ্ছে এবং আমাদের এত খারাপ অবস্থা অন্যান্য বছরও হয়নি। সেই জন্যে এই শুষ্কতার, এমন না যে একদম পানি নেই এই নদীতে, তিস্তা নদীতে। তিস্তা বিরাট নদী, আমাদের হোল তিস্তা ব্যারাজ প্রজেক্ট যেটা, সেটা হিউজ ইনভেস্টমেন্ট, এবং তার যে সেচ কার্য সেটা সুদূর প্রসারী এবং বহু ফার্মার, বহু কৃষক, বহু আমাদের মৎস্যজীবী এর উপরে নির্ভরশীল। এখন সেখানে একটা আঘাত এসছে, নদীতে পানি আছে কিন্তু ওই গজলডোবার ওখান থেকে পানিটা আমাদের সম্পূর্ণ ভেতরে আসছে না। অর্থাৎ যে ন্যায্য হিসাব বলা হয়েছিল 20 ভাগ হবে নদীর জন্য, আর বাকি যা থাকবে 40-40 দুই দিকে যাবে। এবং সেখানে তাদের কিন্তু যে লোক সংখ্যার এবং কৃষক সংখ্যার ডিপেন্ডেন্স, সেটা আমাদের অর্ধেকের চেয়ে একটু বেশি হতো। তাহলে মানে ন্যূনতম যে ন্যায়বোধ, ন্যূনতম যে প্রয়োজন এবং ন্যূনতম যে অ্যাগ্রিড প্রিন্সিপলস, কারণ তিস্তার অবস্থান কিন্তু শূন্য না, তিস্তার একটা চুক্তির অবকাঠামো হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, সইটা হয়নি।
তো সেই অবস্থায় আমরা আছি। এবং এই যে সইটা হয়নি, সেটা আমরা হচ্ছে একটা স্বাধীন দেশ, ভারত একটা স্বাধীন দেশ, আমরা স্বাধীন দেশের কর্মকর্তারা স্বাধীন দেশের কর্মকর্তার সাথে কথা বলবেন, এটাই স্বাভাবিক। সেখানে এটা ভারতের যে কেন্দ্র দিল্লির সঙ্গে ভারতের কলকাতার বা পশ্চিমবঙ্গের একটা টানাপোড়ান রয়েছে, এবং এই টানাপোড়ানের ভিকটিম বলা যায় বাংলাদেশের কৃষক, বাংলাদেশের মৎস্যজীবী। ওমান ভাই, উনি যে কথাটা বলেছেন ভিকটিম, আসলে কি ওদের টানাপোড়েনের কারণেই কি এটা হচ্ছে ভারতের পলিসির ইয়াতে কোনো চেঞ্জের, অন্য কোনো চেঞ্জের? অনেকাংশেই তাই। মানে কি ধরনের ইয়াগুলো? আমরা ধরুন, আমরা যদি একটু পেছন দিকে তাকাই তাহলে যেটা দেখব যে 2011 সালের সেপ্টেম্বর মাসে ভারতের প্রধানমন্ত্রী যখন এসেছিলেন বাংলাদেশে, তার আগে কিন্তু আমরা মোটামুটিভাবে ধরে নিয়েছিলাম যে তিস্তা চুক্তিটা স্বাক্ষরিত হবে, এবং এটার ব্যাপারে দুই দেশের টেকনিক্যাল পর্যায়ে আলাপ আলোচনা, রাজনৈতিক পর্যায়েও মোটামুটি সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু আমরা জানি শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের এখনকার মুখ্যমন্ত্রী যিনি মমতা ব্যানার্জি, তিনি আসেননি, এবং তিনি এই ব্যাপারে ভারত সরকারের যে অবস্থান ছিল তার সাথে তিনি একমত হতে পারেননি, এবং ফলে যেটা হলো যে শেষ পর্যায়ে এই তিস্তা চুক্তিটা স্বাক্ষরিত হয়নি। এখন যেটা হলো যে এটা ভারতের আভ্যন্তরীণ, যেটা আতিক ভাই বললেন, যে ভারতের আভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে এক ধরনের, আমরা যদি বলি, দ্বন্দ্ব পরিলক্ষিত হয়েছে। সেটা থাকতেই পারে, ভারত স্বাধীন দেশ, তার রাজ্য কেন্দ্র রাজ্যের সম্পর্কের মধ্যে তো টানাপোড়েন হতেই পারে, সেটা আমাদের আসলে দেখার বিষয় নয়। কিন্তু আমরা যেটা হয়েছে এখন, না এই চুক্তিটা না হওয়ার ফলে যেটা হয়েছে আজকে যে দেখতে পাচ্ছি যে বহু বছর কিন্তু তিস্তার পানির এত নিম্ন বা এত নিচের দিকে নেমে যাওয়া ফ্লোটা আমরা কিন্তু দেখিনি। এবং যেটা হয়েছে গত সপ্তাহ দুয়েক যাবত যেটা পত্রপত্রিকা এসছে, যের ফলে আমাদের, যেটা আতিক ভাই বললেন, যে ব্যাপক হারে আমাদের কৃষক ভাইরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবং এখন এই বছর যেটা আমরা দেখতে পাচ্ছি যে উষ্ণতার যে বৃদ্ধি, সেটা পশ্চিমাঞ্চলে আরো ভয়াবহ আকার ধারণ করেছে। এবং এতে করে, এবং এই পানি এর পেছনে আরেকটু যদি বলতে চাই, সেটা হচ্ছে যে গত মাস দুয়েক আগে কিন্তু পশ্চিমবঙ্গের সেচ মন্ত্রী তিনি বলেছিলেন যে তাদের তিস্তার পানি যেটুকু আছে হচ্ছে না, আরো বেশি করে দরকার। এবং তারপর পরেই কিন্তু এই তিস্তার পানির ন্যাচারাল প্রবাহ যেটা আছে, চুক্তি হচ্ছে আইনি ব্যাপার, তার বাইরেও কিন্তু আপনার একটা, আমরা যখন একই অববাহিকার মানুষ, এখানে একটা প্র্যাকটিস বলে বা হিস্টোরিক্যাল ট্রেডিশন বলে যেটা থাকে বা ফ্লো থাকে, এটাও কিন্তু একটা বিচার্য বিষয়, এবং সেটাও কিন্তু বজায় রাখা হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে সেই ট্রেডিশনাল ফ্লো অফ ওয়াটার যেটা আমরা সচরাচর পেয়ে থাকি, সেটাও কিন্তু এবার আমরা পাইনি। এবং এটা কিন্তু খুব আশ্চর্যের ব্যাপার যে পশ্চিমবঙ্গের সেচ মন্ত্রী বললেন, তারপরে এই ধরনের ঘটনা ঘটলো। এবং এখানে আমরা যেটা, আমাদের কাছে যেটা সাধারণ মানুষ হিসেবে যেটা লাগে, যে আসলে বিষয়টা কি হচ্ছে, এই সম্পর্কে কিন্তু কারো কাছ থেকে আমরা কোনো স্বচ্ছ ধারণা পাচ্ছি না। পত্রপত্রিকাতে বিভিন্ন ধরনের খবরাখবর আসছে, কিন্তু কোনো সরকারি পর্যায়ে, সেটা বাংলাদেশ বলেন বা ভারত বলেন, কারো দিক থেকে কিন্তু কোনো পরিষ্কার বলা হচ্ছে না যে বিষয়টা এই, যে সেই জন্য আমরা নীতিগত অবস্থানটা কি সেটা তো বুঝতে পারছি না। কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা, যেটা আতিক ভাই বললেন, আপনি যে প্রসঙ্গটা বললেন, যে আমরা এর ভিকটিমই বাংলাদেশ, এই তিস্তার পানির প্রবাহ কমে যাওয়ার কারণে উত্তরাঞ্চলের মানুষ এবং তথা বাংলাদেশের মানুষ, আমরা আনইনটেন্ডেড হয়তো ভিকটিম হয়ে গেছি। ভাই, এই সম্পর্কে তো কোনো সন্দেহই নেই যে মানে বাংলাদেশের যে কৃষকরা, ভারতের ইয়েটা আসলে, আপনার কি মনে হয় যে কোনো জায়গা থেকে অ্যাটিটিউডটা নেগেটিভ, এর পেছনে আমাদের কোনো? আমি একটু ওই যে হুমায়ুন কবির সাহেবের মতোই করে আমি একটু যাই, কারণ তখন তো মনমোহন সিং যখন আসলেন 2011 সালে, আমি খুবই ভাবে তার এটাকেই করছিলাম। এবং তিনি কিন্তু তার সঙ্গে কিন্তু আপনার ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন, তার সঙ্গে আরো এখানকার আমাদের আশেপাশের মুখ্যমন্ত্রীরা ছিলেন, মমতা ব্যানার্জি তার সঙ্গে আসার কথা ছিল। এবং দুই দেশের মধ্যে তখন কিন্তু সম্পর্কের, আমি যেটা বলবো যে একেবারে শীর্ষ পর্যায়ে, যেটাকে বলা যায় মানে উষ্ণ সম্পর্কের আর কি। বাংলাদেশ থেকেও ভারতের কতগুলো মানে জিনিস তারা যেটা চাচ্ছিল সেগুলো মেনে নেওয়া হয়েছে। শেখ হাসিনা সরকারও ভারত মনমোহন সিং এর সঙ্গে, সরকারের সঙ্গে খুবই একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। তো সেই অবস্থাতে আমরা এটা জানি যে এই মনমোহন সিং এর এই সফরে তখন যেটা খুবই আশা করা
করা হচ্ছিল যে তিস্তার পানি বন্টনের জন্য একটা চুক্তি হবে, এটা একটা স্থায়ী চুক্তি। আপনি কিন্তু তিস্তার মধ্যে যে চুক্তি নাই তা না, একটা কিন্তু সাময়িক চুক্তি আছে, 1983 সালে সেই চুক্তিটা হয়েছে। সেই চুক্তি অনুযায়ী ভারত পাচ্ছে 39% পাওয়ার কথা, বাংলাদেশ 36% পাওয়ার কথা। তো সেই জায়গাটার মধ্যে ওই মানে আপনার অস্থায়ী চুক্তিটাকেই একটা, যেটা বাংলাদেশের দাবি সেটা হচ্ছে যে, যেটা কথা আতিক সাহেব বললেন যে নদীর পানি রেখে দুটো দেশ যা পাবে সেটা যা থাকবে সমান সমান নেবে, সেটা যদি 40 ভাগ হয় 40 ভাগ। এবং আমাদেরকে তখন বলা হয়েছিল দুটো পক্ষ থেকেই, যে ভারতের হাইকমিশনের পক্ষ থেকে এবং বাংলাদেশের পক্ষ থেকে, পররাষ্ট্র মন্ত্রক থেকে, যে চুক্তিটা সেই ধরনেরই হচ্ছে, বাংলাদেশ যেভাবে চাচ্ছে ঠিক সেভাবেই। তো এটা আপনার হঠাৎ করেই মনমোহন সিং চলে আসার পরে, মানে আপনার যখন চুক্তি স্বাক্ষর হবে, আলোচনা পর্যায়ে চলছে, তখন হঠাৎ করে এই বিনা মেঘে বজ্রপাতের মতোই হবে, মানে ঘটনাটা ঘটলো। সেটা হচ্ছে যে শোনা গেল যে মমতা ব্যানার্জি তো আসছেনই না, এবং তিনি এই চুক্তির বিরোধিতা করছেন তীব্রভাবে। এবং মমতা ব্যানার্জি, আপনি জানেন যে তখন সবে মাত্র তিনি নির্বাচিত হয়েছেন মুখ্যমন্ত্রী, এবং তার পলিটিক্স নিয়ে তখন পুরো মানে পশ্চিমবঙ্গের বা আমাদের সঙ্গে যে সম্পর্ক ইত্যাদি, উনি সবটা মিলেই অনেকটা বলা যায় যে তিনি কি করতে যাচ্ছেন, কি ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছেন, তার আভ্যন্তরীণ ব্যাপারেও বাংলাদেশের ব্যাপারে। এবং তখন আপনি জানেন যে বাংলাদেশের দিক থেকে কিন্তু সেই শেষ মুহূর্তেও তারা আশা ছাড়েনি। আপনি জানেন তখনকার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং আমাদের যে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, তারা কিন্তু বিশেষ করে দীপু মনি এবং শেখ হাসিনার সঙ্গে আপনি এখন সেটা হয়তো নেই, কিন্তু মমতা ব্যানার্জির সঙ্গে কিন্তু একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। এবং এটা এখন কি অবস্থা আছে আমি জানি না, কিন্তু সেটাকেও তিনি কাজে লাগানোর চেষ্টা করেছিলেন আমাদের প্রধানমন্ত্রী, যে তৎকালীন প্রধানমন্ত্রী, এখনও যে প্রধানমন্ত্রী, যে তাতে করেও যদি তার মন গলানো যায়। আপনি জানেন যেমন ইলিশ মাছ মানে কূটনীতিও কিন্তু সেটা হয়েছিল আপনার ইত্যাদি। তো এইগুলো পরেও কিন্তু বাংলাদেশের দিকে চেষ্টা হয়েছে, কিন্তু আমরা যেটা দেখেছি যে কেন্দ্র তখন, ভারতের কেন্দ্রীয় সরকার চেয়েছিল, আমার যেটা মনে হয়েছে সেই সময়তে আমার পর্যবেক্ষণে, কিন্তু তারা তাদের যে মমতা ব্যানার্জি এখানে একটা বড় কিন্তু একটা ভূমিকা পালন করেছে এবং করতে পারে এখনো। তার কারণ হচ্ছে যে আপনি জানেন যে গঙ্গার যে চুক্তিটা হয়েছে ফারাক্কা আমাদের, তো সেটা কিন্তু 30 বছর মেয়াদী, 1996 সালে আপনি জানেন সেই চুক্তি হয়েছে। সেই চুক্তি করার ক্ষেত্রে কিন্তু জ্যোতি বসু তখনকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু একটা বড় ভূমিকা পালন করেছেন। তিনি জানেন যে তিনি যেহেতু বাংলাদেশেই তার আদি মানে জন্ম, মানে তার ইয়ে ছিল, মানে তার জন্মস্থান, তার পারিবারিক, তো সেখানে তিনি বাংলাদেশের জন্য তার একটা বড় ধরনের কি বলা যে অনুভূতি, বাংলাদেশের জন্য একটা বন্ধুত্বপূর্ণ একটা ছিল, তো সেইটা তিনি করেছেন সেই জায়গাটায়। আবার আরেকটা দিকে দেখেন যে ভারতের যে বর্তমানে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, তিনিও কিন্তু বাংলাদেশের বিশেষত আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর সাথে ব্যক্তিগত একটা ভালো সম্পর্ক তার আছে। তো এগুলোকে কাজে লাগানোর চেষ্টা বাংলাদেশ করেছে, এবং সেই জায়গাটা করে কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে যে মমতা ব্যানার্জির মন গড়াতে পারে নাই, এমন কেউ পারেনি, সেখান থেকেও পারেনি, বাংলাদেশ থেকেও পারেনি। এখন মমতা ব্যানার্জি যে কথাটা এখানে আমাদের হুমায়ুন কবির সাহেব, আতিক সাহেব দুজনেই বললেন, যে তাদের যে মমতার যে নিজস্ব রাজনীতি, তার যে ভোটের রাজনীতি, এটাকে সে মানে করছে। আর বাংলাদেশ থেকে আমি যে কথাটা বলছি, যে এখানে একটা ধারণা সৃষ্টি হয়েছে যে বাংলাদেশের শেখ হাসিনা সরকার কতটা আন্তরিক। আমি তো দেখি যে এটা আন্তরিক না হওয়ার তো কোনো কারণ নেই। কারণ হচ্ছে যে এটা করলে তো শেখ হাসিনার যে জনপ্রিয়তা, এই সরকারের জনপ্রিয়তা তো বাড়ে। যেমন গঙ্গার চুক্তি করার পরে যেটুকুই হয়েছে এটা নিয়ে সমালোচনা থাকতে পারে ইত্যাদি করে, 30 বছর চুক্তি হওয়ার পর তো সে তো বলতে পারছে এটা আমার একটা অর্জন। যেমন আপনি দেখবেন যে পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি করার পরে তিনি বলতে পারেন যে এটা আমার একটা অর্জন। আজকে তিস্তার চুক্তিটা যদি তিনি করতে পারতেন তাহলে তো তার জন্য একটা বিরাট সাফল্য হতো। এবং এই সাফল্যটা কে না চায় আপনি বলুন। আমরা কি, যেখানে আমি জানি, আপনি জানেন যে আমাদের যারা বড় চাষ করছে, লালমনিরহাট, কুড়িগ্রাম, তিস্তা ব্যারাজের আওতার মধ্যে আরেকটা জেলা আছে ওখানে পাশাপাশি, নীলফামারী। তো এখানকার যে কৃষকরা যে বড় মানে আপনি জ্বলে যাচ্ছে, তারা পানির অভাবে তারা সেটা, এবং আপনি জানেন যে গতকাল বা পরশু হঠাৎ করেই 3000 কিউসেকে উন্নতি হয়েছে, যেখানে মধ্য মার্চ থেকে পানি 450, 500
কিউসেকের এরকম ছিল একটা ধরুন, সেখানে হঠাৎ করেই দেখা গেল যে 3000 কিউসেক পর্যন্ত হলো। তো সেই জায়গাটার মধ্যে কিন্তু তারাও যেমন অবাক হয়েছে, ওখানকার কৃষকরা খুশিও হয়েছে, আবার আশঙ্কা করছে যে এটা থাকবে তো, মানে এই যে 3000 এটা কেন আসলো, কিভাবে আসলো। আবার কোনো বিশেষজ্ঞ, আমি অন্তত গতকাল কথা বলে দেখেছি যে তারা বলেছে যে হয়তো এটা এখন থাকবে, কারণ এই সময়টা এপ্রিলের শেষের দিকে আবার পানি প্রবাহ এমনিতে একটু বাড়তে থাকে। তো সব মিলিয়ে আমার মনে হয় যে এখন তো কিছু করার নেই, আমাদের তো কিছু করার নেই, কূটনৈতিক অগ্রগতি ছাড়া। আর আমাদেরকে অপেক্ষা করতেই হবে এখন, ভারতের যে নির্বাচন চলছে নতুন সরকার না আসা পর্যন্ত আমার মনে হয় না যে। একটা ফোন আছে ফরিদ ভাই। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমি সাধারণ খুবই পুরোনো পল্টন। আমার প্রশ্ন, ওই যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব যে বলছেন বিএনপির এক লং মার্চে ভারত পানি ছাড়ে দিতে বাধ্য হয়েছে, এটা যে বলছেন এটা কি উনি 16 কোটি মানুষের বোকা বাজে বলছেন না নিজের আত্মতৃপ্তির জন্য স্যার? কারণ এটা তো 42 বছর ধরে চলিয়ে এসেছে, কোনো সমস্যার সমাধান হয় না। ওনারা কি দেশের মানুষের কি বোকা এখনো ভাববে? আচ্ছা, আপনাকে ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। প্রশ্নের ভিতরে উত্তর হয়ে গেছে। ইন্টারেস্টিং, উনি প্রশ্ন করেছেন, তার সঙ্গে উত্তর দিয়েছেন, উনি ওনার রিঅ্যাকশনটা দেখেছেন। আতিক ভাই, আপনার কাছে যেটা, আপনি একজন জলবায়ু বিশেষজ্ঞ, এই পানি না থাকার কারণে কি কি ক্ষতি এই উত্তরের জনপদে হচ্ছে? প্রথম ক্ষতি হচ্ছে যে এত বড় একটা জনরাশির জীবন এবং জীবিকা, আমাদের কৃষি উৎপাদন, আমাদের মৎস্য উৎপাদন এবং এক্সট্রাকশন সবই ব্যাহত হচ্ছে। শুধু তাই না, এত বড় জনরাশির এই 3টি বড় জেলা এবং সেখানকার যে ইকোসিস্টেম যেটা আমরা এখন পাচ্ছি, এই ইকোসিস্টেমের প্রোডাক্টিভিটি, পানি আসবে ঠিকই, কিন্তু তাদের বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি হয়ে গেলে বাংলাদেশের সামগ্রিকভাবে খাদ্য নিরাপত্তার উপরে একটা ক্ষতিগ্রস্ততা আসবে। বরফ উত্তরে গলতে শুরু করবে, সিকিমে আরো পানি আসবে, বৃষ্টি আসবে, প্রচুর পানি টইটুম্বুর হয়ে যাবে। এটা ভারত কিছু করতে পারবে না যখন বর্ষাটা আসবে। সমস্যাটা সবগুলো নদীরই আমাদের লিন পিরিয়ড, এই যে 3 মাস, 3.5 মাস, 4 মাস সময়, সেখানের যে প্রচুর ক্ষতিগ্রস্ততা, এটা থেকে চট করে আমাদের কৃষক, মানে বেশিরভাগ কৃষক কিন্তু আমাদের পভার্টি লাইনের ধারে কাছে, তো তাদের এই দারিদ্র যে কাছে যারা, তারা চট করে ওই দারিদ্র সীমার নিচে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে পরবর্তী আর আবার বেরিয়ে আসা, যেটাকে বলে রেজিলিয়েন্স, সেই রেজিলিয়েন্সটা তার বিরুদ্ধে যাবে। আর জলবায়ু পরিবর্তনের যে দিকগুলো আছে, একে তো এই এলাকাটা খরা প্রধান এলাকা, এই খরা যদি আরো বাড়ে এবং জলবায়ু পরিবর্তনের যতগুলো প্রেডিকশন আছে সবগুলো বলছে যে এই 5th অ্যাসেসমেন্ট রিপোর্ট অফ ইন্টারগভর্নমেন্ট প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জ, যেটা কিছুদিন আগে বেরিয়েছে, সেখানেও বলা হয়েছে যে ধান, গম, ভুট্টা, আলু যদি বিজনেস অ্যাজ ইউজুয়াল, অর্থাৎ আমরা ইমিডিয়েট অ্যাকশন না নেই, তাহলে প্রচুর ক্ষতিগ্রস্ততা এবং তার প্রোডাকশন কমে যাবে, বিভিন্ন রেটে কমবে। এটা এই দক্ষিণ এশিয়ায় এর প্রকোপ আরো দেখা দেবে। এবং জলবায়ু পরিবর্তনের একটা রুল অফ থাম হচ্ছে এক্সট্রিমস উইল অ্যাকসেন্চুয়েট, মানে যে আমার যে তীব্রতা যেখানে, সেটা আরো তীব্রতর হবে। বন্যা যেখানে বেশি পানি, সেখানে আরো বেশি পানি আসবে, যেখানে খরা সেখানে আরো খরা বাড়বে। তার মানে এই এক্সট্রিমটা অ্যাকসেন্চুয়েট, এক্সট্রিমটা বেড়ে যাবে। অর্থাৎ এটা যে মধ্যম, এই 2 ডিগ্রি টেম্পারেচার বাড়লেই আমাদের, এটা এই 2 ডিগ্রি টেম্পারেচার বাড়েনি, 7 ডিগ্রি 5 ডিগ্রি। যেমন আজকে আমি একটা বরিশালের রিপোর্ট দেখছিলাম, গত বছরে এই সময়ের তুলনায় হ্যাঁ এবার 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে গেছে। এই সময় সেম চিটাগাংয়ে দেখেন 61 না 62 বছর, 1961 সালে লাস্ট ইয়ার হয়েছে 39.40.7। কালকে চিটাগাং এটাকে ক্রাইসিস ফেস, ঢাকায়ও 39-40 প্রায় গত 2017 আগে এর মধ্যে আর হয়নি।
তার মানে 35-36 থাকতো, হ্যাঁ 35 আমাদের ম্যাক্সিমাম সেটা। এবং ঢাকার একটা ব্যাপার আছে যেটা হিট আইল্যান্ড এফেক্ট বলে, অর্থাৎ আমরা ঢাকাকে এমন ভাবে সিমেন্টেড করে ফেলেছি যে এখান থেকে তাপটা গ্রহণ করে, এবং সন্ধ্যার সূর্যাস্ত হয়ে গেলেই গ্রামে যে যেমন তাপ ছেড়ে দেয়, এখানে সেই ছাড়লেও সব ছাড়তে পারছে না, আর একটু দেরি হয় বেশ কিছুটা, মানে মগরিবের সময় পেরিয়ে যায়, এশা পেরিয়ে যায়, তবুও শীতল হয় না। সেই জিনিসটায় তাপমাত্রা, এটাকে হিট আইল্যান্ড এফেক্ট, অর্থাৎ এমন যেন এখানে একটা আইল্যান্ড, যে একটা দ্বীপপুঞ্জ, যেটা তাপের দ্বীপপুঞ্জ। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা প্রত্যেকটা মানুষ, আমরা 100 ডিগ্রি বাল্বের যে পরিমাণ হিট বেরোয়, অর্ডিনারি বাল্বের, এফিশিয়েন্ট বাল্ব না, আমরা অতখানি হিট দিয়ে যাচ্ছি। তাহলে ঢাকার লোক সংখ্যা হচ্ছে 1.5 কোটি। এই 1.5 কোটি লোক সেই পরিমাণ তাপ দিয়ে যাচ্ছে। আমরা ইন্ডাস্ট্রি, রাস্তায় যে যানজট, এগুলো বাদই দিলাম। তার মানে এই উত্তপ্ততা বাড়বে, এটা ঢাকার ওই এলাকায় প্রধানত এটা খরা প্রধান এরিয়া। সেই জন্যই ওখানে এই তিস্তা ব্যারাজটা করা হয়েছিল, এবং তিস্তা ব্যারাজ ওই এলাকার জীবন হিসেবে, পুনর্জীবন হিসেবে সাধারণ মানুষের কাছে একটা বিরাট পাওয়া। সেটাকে এখন ক্ষতিগ্রস্ততার সম্মুখীন, কারণ তিস্তা ব্যারাজে যদি পানি না থাকে তাহলে আমাদের সমগ্র কৃষিকর্ম, আমাদের মৎস্য, সমস্ত কিছু আমাদের খুব প্রচন্ড ক্ষতিগ্রস্ত হবে। কূটনীতিবিদ হিসাবে বলছি আপনাকে হুমায়ুন কবির ভাই, যে মানে অনেকেই, আমি গত কয়েকদিনে লেখালেখির মধ্যে এই জিনিসটা উঠে এসেছে, যে বলছে যে আমরা কূটনৈতিকভাবে সফলভাবে এটাকে ট্যাকেল করতে পারছি না, বা দীর্ঘদিন ধরে যে আমাদের যে 54টা নদী, অভিন্ন নদী যে দুই দেশের মধ্যে আছে, এবং মিয়ানমারে 2টা আছে মনে হয়, এদের সাথে আমরা যেভাবে কূটনীতিকভাবে আমাদের সফলভাবে এই আলোচনার মাধ্যমে একটা কাজ শেষ করা দরকার ছিল, আমরা পারছি না। কী কারণে পারছি না কিন্তু বলতে পারেনি। এবং পাশাপাশি আরেকটা জিনিস ওনারা বলছেন, যে যখনই পানি বিশেষজ্ঞদের নিয়ে কথা হচ্ছে বা জয়েন্ট রিভার কমিশনে, দেখা যাচ্ছে যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা আমাদের যারা এই জিনিসটা ভালো বুঝে, তারা দীর্ঘস্থায়ীভাবে এই কমিটিগুলোতে থাকছে না। আপনি কি কখনো এটাকে উপলব্ধি করেছেন, বা আপনি যখন বাইরে ছিলেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, তখন যখন জেআরসি বা এরকম জায়গায় বিভিন্ন জায়গায় গেছে, তখন কি কোনো মিটিংয়ে এই ধরনের জিনিসগুলো হয়? ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বললেন, আসলে এটা খুব জেনারেলাইজড একটা কমেন্ট হয়ে যাবে যদি বলা হয় যে বাংলাদেশ এটা কূটনৈতিকভাবে জিনিসটা হ্যান্ডেল করতে পারেনি, সেটা নয়। আমাদের সফলতাও আছে, ব্যর্থতাও আছে। সফলতার মধ্যে যেটা আতিক ভাই বললেন এবং ফরিদ ভাই বলেছেন, গঙ্গা চুক্তি যেটা 30 বছর মেয়াদী হয়েছে, তার পেছনে কিন্তু আমাদের কূটনীতি কাজ করেছে, আমাদের পানি বিশেষজ্ঞদের বিশেষ জ্ঞান সেখানে কাজ করেছে, বাংলাদেশের মানুষের জনসমর্থন তার পেছনে কাজ করেছে। কাজে সবগুলো জিনিস নিয়েই কিন্তু হয়। এবং তিস্তার ব্যাপারে আপনি দেখেন যে কূটনৈতিক যেই পর্যায়ে কূটনীতি যাওয়ার দরকার সে পর্যায়ে পৌঁছেছিল। যেখানটায় সমস্যা তৈরি হয়েছে সেটা রাজনৈতিক পর্যায়ে, সেখানে কূটনীতি হয়তো বা করতে পারতো, কিন্তু সেখানে কূটনীতি, আমাদের কূটনীতি মানে দুদেশেরই কূটনীতি কাজে লাগেনি, এটাই বাস্তবতা। মমতা ব্যানার্জি ডিগবাজি খাবেন সেটা তো হয়তো অ্যান্টিসিপেট করলে ভালো হতো, কিন্তু তখন সেটা অ্যান্টিসিপেট করা যায়নি। তো কাজেই সেক্ষেত্রে ঢালাওভাবে বলা চলবে না যে এটা কূটনীতি ব্যর্থ হয়েছে বা পারেনি, সেটা নয়। এই ভারতের সাথে আমাদের এই পানির নিয়ে বা নদীর পানি বন্টন নিয়ে কিন্তু বিষয়টা জটিল, এটা অস্বীকার করার উপায় নেই। কারণ আমাদের দুই দিকেরই চাহিদার কিন্তু আপনি যদি দেখেন চাহিদা শেষ নেই, এবং দুদেশে কিন্তু আমরা চাহিদা বাড়ছে, এবং সেই জায়গায় সীমিত সম্পদকে কিভাবে ব্যবহার করা যাবে, অ্যাবসলিউটলি সেটা একটা আন্ডারস্ট্যান্ডিং লাগবে। এবং এখানে আমাদের অধিকারের বিষয়টা আছে। বাংলাদেশের যেটা হচ্ছে, ভারত হয়তো বলবে যে না, আমার ওখানে জনসংগোষ্ঠী বেশি আছে, কাজে আমার বেশি প্রয়োজন, কিন্তু সেখানে আবার নীতিগত অবস্থানের বিষয়টা আছে যে আমরা লোয়ার রাইপিরিয়ান হিসাবে আমরা ইকুয়াল রাইট তাদের কাছে দাবি করতে পারি, এবং ন্যায্য হিস্যা যেটাকে আমরা বলি, সেটা দাবি আমাদের আছে, এবং বাংলাদেশ বরাবরই সেই দাবিটা করে যাচ্ছে। বাংলাদেশে এমন কোনো সরকার কিন্তু এখন পর্যন্ত আসেনি যারা এই দাবিটাকে দুর্বল করেছে বা দাবিটা করেনি জোরালোভাবে। এখন সেই দাবিটা কতটা জোরালোভাবে দিল্লির কাছে নিয়ে যাওয়া গেছে বা দিল্লি সেটা গ্রহণ করেছে, সেটা ভিন্ন বিষয়। আর যেটা আপনি যে পরের অংশটা যেটা বলবেন, একটু করি, একজন দর্শক আছেন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। সামাদ বলছি নিকুঞ্জ থেকে। জি, আমি ওই যে একটু আগে একজন একটা প্রশ্ন করলেন এবং উত্তরও দিয়ে দিলেন, সেই প্রেক্ষিতে আমি বলতে চাচ্ছি, আমার মনে হয় যে আসলে ভারত পানিটা ছেড়ে দিয়ে এটাই প্রমাণ করতে চেয়েছে
যে বিএনপির লং মার্চ করার দরকার কি? আমরা তো পানি ছাড়ি, যেহেতু সমস্ত মিডিয়ার ফোকাস পড়বে ওখানে, অতএব পানি দিলে বিশ্ব জানবে যে ইন্ডিয়া তো পানি দিচ্ছেই, এই কারণে এটা করা হয়েছে। এটা আসলে মির্জা ফখরুলের কোনো ভুল না, আমি মনে করি উনি ব্যাখ্যাটা ভুল দিয়েছেন। ইন্ডিয়া আমাদেরকে পানি দেয় এটাই প্রমাণ করতে চেয়েছে, বাট তারা পানি দেয় না এবং 2 দিন পর আবার বন্ধ করে দেবে। স্যার আমি এটুকুই বলতে চাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমি একটু আমাদের দর্শক ভাই যে কথাটা বললেন, এটা আমি ভারতীয় বন্ধুদের সাথে যখন কথা বলি, তারা একটা কথা বলেন কিন্তু, যে চুক্তি না হলেও তো পানি তো চাচ্ছে, কাজেই বাংলাদেশ অহেতুকভাবে চুক্তিটা নিয়ে বা বেশি কথা কেন বলছে বা বেশি বেশি বলছে। এই গত কদিনে যে ঘটনাটা ঘটলো, তার মধ্যে দিয়ে কিন্তু এই বক্তব্যটা একেবারেই অসত্য প্রমাণিত হলো, যে চুক্তি না থাকার ফলেই কিন্তু আজকে আমাদের কোনো দাবি আমরা যেটা করার দরকার, যে আমার এত কিউসেক পানি এখানে থাকার কথা আসেনি কেন, এবং সেটা ভেরিফাই করার যে স্কোপটা আমার ছিল, সেই স্কোপটা কিন্তু আমরা পাচ্ছি না। আরেকটা যেটা, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী পর্যায়ে হিগিয়েস্ট পলিটিক্যাল লেভেলে চুক্তির ফ্রেমওয়ার্ক কিন্তু হয়ে গেছে, অর্থাৎ আমরা সইটা হয়নি কিন্তু ফ্রেমওয়ার্ক নিয়ে কোনো কথা নেই, অর্থাৎ আলোচনা যে প্রচুর এগিয়েছে এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। সেখানে ওই দিগবাজির কথা যেটা বলা হলো, সেটা হচ্ছে আন্তঃভারত যে রাজনীতি, তার একটা ভিক্টিমাইজেশন সেখানে বাংলাদেশ চলে। জেআরসি নিয়ে আপনি যেটা বলেছেন, জেআরসিতে দুদিকেই জেআরসির সদস্যরা কাজ করেন, এই প্রতিষ্ঠান আমাদের দিক থেকে কাজ করছে এবং এখনো পর্যন্ত জেআরসি যে কোনো পানি সংক্রান্ত বিষয়ে জেআরসির সংশ্লেষ থাকে এবং তাদের পরামর্শ নিয়েই কিন্তু মানে কূটনীতিও এই পরামর্শের ভিত্তিতে এগিয়ে যায়। কিন্তু ইদানিংকালে যেটা প্রশ্ন এসছে সেটা হলো যে জেআরসিকে আরও কিভাবে ইফেক্টিভ করা যায়, সেটা নিয়ে কিন্তু আলোচনার অবকাশ রাখে। আর আরেকটা কথা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে আমরা এই গঙ্গা চুক্তি করলাম, লাগলো আমাদের 30 বছর, আমাদের এখন তিস্তা নিয়ে যদি আরও 1-2 বছর যায় তাহলে তো অনেক দিন গেল। এখন যে বিষয়টা আমাদের সামনে উঠে এসছে সেটা হচ্ছে যে এই একটা একটা করে নদী করে আমরা যাব, নাকি আমরা একটা নীতিগত অবস্থান নিয়ে সবগুলো নদীর পানি ওই ফ্রেমওয়ার্কের ভিত্তিতে বা ওই নীতিমালার ভিত্তিতে আমরা দুদেশের মধ্যে শেয়ার করব। এখন এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করার দরকার। এবং এটা ইতিমধ্যে কিন্তু 6টা নদী নিয়ে, এই তিস্তার বাইরেও কিন্তু 6টা নদী নিয়ে প্রাথমিকভাবে আলোচনার জন্য 6টা নদীকে আইডেন্টিফাই করা হয়েছে, ধরলা, তারপর আরো কয়েকটা নদী এর মধ্যে আছে। তো সেইগুলো নিয়ে আমাদের এগিয়ে যাওয়া দরকার, কারণ এই যে তিস্তার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা আমাদের যে শিক্ষাটা দিল সেটা হচ্ছে যে আমরা এই ধরনের একটা একটা করে নদী থেকে যদি এই ধরনের এই সমস্যার মধ্যে আটকে যায় বা এই ধরনের সমস্যা আটকে যায়, তাহলে তো প্রতিটা অঞ্চলই প্রত্যেকটা নিয়ে আমাদেরকে এটা করতে হবে। এবং সেটা কুশিয়ারা এবং সুরমা, ওখানে টিপাই নিয়ে আমরা ঝামেলার মধ্যে আছি। এইগুলো নিয়ে আমাদের তো আছে। আমি একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে যে সমস্যাটা তো তৈরি হয়েছে যে এটা যেমন আমরা করেছি, অন্য দেশে করে, পৃথিবীর অন্যান্য জায়গায়ও আছে, সেটা হচ্ছে যে নদীর যে স্বাভাবিক প্রবাহ, সেখানে বিভিন্ন সময়ে আপনার এই যে বাঁধ তৈরি করার যে ব্যাপারটা, এই যে সেচ কাজে পানি ব্যবহার করার যে ব্যাপারটা, সেই জায়গাগুলো থেকে তো এখানে যদি ভারত যে এই যে তিস্তার কথা বলছি বা আমরা ফারাক্কার কথা বলছি, এই যারা আমাদের উপরে আছে বা ভারতে তো আছে আমাদের এদিকে, তো তারা যদি এই বাঁধ না দিত তাহলে তো এই সমস্যাটার ব্যাপার হতো না। সে বাদ দিচ্ছে এবং অনেক সময় দেখা যাচ্ছে ভারতের মধ্যেই কিন্তু এর প্রতিবাদ হচ্ছে, মানে যারা পরিবেশবিদ ইত্যাদি, যে এগুলো তো আসলে এগুলো কোনো কাজ হচ্ছে না। সেই অর্থে আপনি ফারাক্কা যে জন্য করা হয়েছিল যে আপনার কি বলে যে ওখানে পানি প্রবাহ বাড়াবে, কলকাতা বন্দরকে সচল করবে, নাব্য করবে, সেটা কিন্তু শেষ পর্যন্ত খবরটা হয়নি। এখন আসুন না যে আমরা এই যে ভারত করছি, আমরা তিস্তার কথা বলছি, 54টা নদীর কথা বলছি, কিন্তু আমরা নিজেরা আমাদের নদীদেরকে কি করছি, আমি কি করছি, আমাদের বুড়িগঙ্গা কোথায়, আমাদের ঢাকার আশেপাশে নদীগুলো সেগুলো কোথায়? আমরা মানে আমি এই কথাটা এই জন্য আনছি যে এটা শুধু যখন একটা তিস্তার পানি হয় আমি একটা মানে ওই যে সাধারণ একটা মানে অভিযোগ করে দেই যে এটা হলো না বলে আমরা মরুভূমিতে পরিণত হলাম। আজকে যে আমরা আমাদের যে নিজস্ব যেই নদীগুলো আমাদের মধ্যে আছে, সেই নদীগুলো আজকে কোথায় আছে, তার নাব্যতা আছে কিনা? সেই নদীকে তো আমি মেরে ফেলছি, তাই না? নদীকে আমি গলা টিপে মেরে ফেলছি, দূষণ করছি, আমি নদীর মধ্যে গিয়ে বালু টালু দিয়ে আমি জায়গা দখল করে, এবং সেগুলো তো আমরা করছি। অর্থাৎ এখানে যেটা হচ্ছে যে যেটা আতিক সাহেব যেটা আরও বৃহত্তর পরিসরে বললেন যে এই ধরনের অবস্থাগুলো হলে পরে যেটা হয় যে জলবায়ু পরিবর্তন, এবং জলবায়ু পরিবর্তনের আমার মনে হয় যে আমি এই মানে আমার মনে পড়ছে না যে
বৈশাখের পরে আসার পরে পহেলা বৈশাখের পরে এতদিন পর্যন্ত কোনো কালবৈশাখী হয়নি। এটা আমার কোথাও হয়নি বাংলাদেশে। এটা আমি এই প্রথম আমার স্মরণ শক্তির মধ্যে নেই। এখন এই যে অবস্থাটা, এই অবস্থাটার মধ্যে এখন আমরা যে করছি, আমরা শুধু আমি একটু অন্য দিকে নিয়ে যাচ্ছি যে এটা হচ্ছে যে হ্যাঁ মানে যেটা হুমায়ুন কবির সাহেব বললেন যে এটা তো কূটনৈতিক জটিলতা আছে এবং ইত্যাদি আছে এবং এগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। কখনো দেখা যায় যে আমরা পারছি, কখনো পারছি না। ভারতও কখনো বলে যে কোনো সমস্যা নেই, আমরা তো তোমাদের জন্য করতে চাচ্ছি। এবং দেখুন ভারত এবং বাংলাদেশ শুধু তিস্তা কেন, সামগ্রিক যদি আপনি সম্পর্কটা দেখেন এখানে কিন্তু ভালো মন্দ দুটিই আছে। একটা যদি দেখেন এর মধ্যে যেটা হয়েছে, যেমন আপনি যদি বিদ্যুতের কথাই ধরুন, এই যে বিদ্যুৎ আমদানি করছি আমরা, আপনি দেখুন যে আমরা 500 চুক্তি করেছি, আমরা 400-র মতো পাচ্ছি, তার মধ্যে কিছুটা ওয়েস্টেজ হচ্ছে। আবার যেমন ত্রিপুরার দেখুন মানিক ব্যানার্জি, উনি যে মুখ্যমন্ত্রী, তিনি আবার বাংলাদেশকে আরো 100 মেগাওয়াট বিদ্যুৎ দেওয়ার জন্য তিনি উদ্গ্রীব। এবং তিনি আবার বাংলাদেশের যাতে মানে ব্যবসা বাণিজ্য বাংলাদেশের সঙ্গে আমাদের উত্তর পূর্ব এলাকাগুলোতে হয়, ওই অঞ্চলের কিন্তু মুখ্যমন্ত্রীরা সেটা মনমোহন সিংয়ের সঙ্গে কিন্তু ওরা আসছিলেন এবং তারা কিন্তু আমাদের সঙ্গে একটা সুসম্পর্ক রাখার পক্ষে। তো ভালো মন্দ দুটি আছে। এখন এখানটায় যেটা হচ্ছে যে আমি যেটা আগেও বলেছি যে তিস্তার পানিটার ব্যাপারে শুধু আলাদা করে কথা বলা হচ্ছে, এই কথাটা ঠিক যে আমাদের আসলে 54টা যে নদী, যেটা দুটো দেশের মধ্যে অভিন্ন নদী আছে, সেই যেগুলো উৎস মূলত ভারত, কোথাও নেপাল, তো সেই উৎস মানে যে নদীগুলো আছে সেটা ভারত যদি আমাদের সাথে সহযোগিতা না করে বা তারা যদি এমন একটা মনোভাব নেয় যে মনোভাবের ফলে আরও বাদ দিবে, তাই না, এবং সেই বাদ দিয়ে তারা তাদের সুবিধাটা নেওয়ার চেষ্টা করবে, আমাদের দেবে না, সেই জন্য চুক্তির তো অবশ্যই প্রয়োজন। চুক্তি না হলে আমি কেমন করে পাবো? তো চুক্তিটা হলে আমি দাবি করতে পারবো, আমার দাবি আছে। এখন ভারত যে এই দাবিটাকে অস্বীকার করছে তা না, তারা স্বীকার করছে বলেই তো তারা এই যে জেআরসি, যেটা আমাদের দীর্ঘদিনের একটা প্রতিষ্ঠান, যৌথ নদী কমিশন, এই এখানে আলোচনা করার বিধানটা আছে, তারা চুক্তি করার প্রয়োজনীয়তার কথাটা দিল্লি বলে। কিন্তু আমি ভারতের কোনো ব্রিফ নিয়ে বলছি না, কিন্তু আমাদের যেটা অভিজ্ঞতা হয়েছে যে ভারতের বিভিন্ন সময়তে বিভিন্ন সরকার বাংলাদেশের সঙ্গে বা তার প্রতিবেশীর সঙ্গে বিভিন্ন ধরনের আচরণ করেছে। একটা সময় তো ছিল ভারতের মধ্যেই একটা সমালোচনা, বিশেষ করে তাদের গণমাধ্যমে, যে ভারত সবসময় একটা বৃহৎ ভাতৃসুলভ আচরণ, যে আমি বড়, এটা করে থাকে। কিন্তু পরবর্তীতে আবার দেখা গেছে যে এটারও পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনের ফলে এখন একটা জিনিস যেখানে আসে যে একটা ধারণা, এবং সেটা সত্যিও বটে, যে আমরা অনেক দূর কিন্তু ভারতের সুবিধাগুলোকে দেওয়ার জন্য এই শেখ হাসিনার মানে বর্তমান সরকার, উনি আগেও যখন ছিলেন 5 বছর, তখন অনেকটাই কিন্তু তিনি দিয়েছেন যেটা ভারতে গত 2 দশকেও এটা ভারত পায়নি। আপনি জানেন যে তাদের যখন পালামত্রিলা বিদ্যুৎ কেন্দ্রটি হলো, যেটা যেখান থেকে আমরা ট্রান্সশিপমেন্ট করি, এই যে এত হেভি যন্ত্র, এই যে ভারী যন্ত্র, যেটা আপনি তাদের ওই চিকেন নেক দিয়ে কিন্তু নিতে পারতো না, তাই না? আমাদের এই নদীপথ ব্যবহার করার ফলেই কিন্তু, এবং সেটার জন্য ভারত যেমন আমাদের সেখানে যে কি বলে যে আগরতলা ওদিকে যাওয়ার আগে যে মানে বন্দর, সেটাকে আপনার একটু উন্নত করার জন্য রাস্তাটাকে তৈরি করা, এগুলো করে কিন্তু আমরা এগুলো সব করেছি। বড় বড় জাহাজ আসছে, আপনি দেখেছেন তখন ভৈরব নদীতে, এগুলো তো আমরা করেছি। এমন আমাদের বিশেষত ধরেন ওদের সন্ত্রাসী কর্মকাণ্ডের ক্ষেত্রে কাউকে এখন কিন্তু বিচ্ছিন্নতাবাদীদেরকে, যাদের যত ক্যাম্প ছিল সেগুলো আর করছে না। তো সেই দিক থেকে আমাদের একটা মানে আমরাও ভারতের কূটনীতিকদের সাথে যখন দেখা হয় বন্ধুসুলভ ভাবেই তাদের বলি যে আমরা যতটা দিচ্ছি তোমাদেরকে আমরা পাচ্ছি না। এটা আমাদের এক ধরনের বাংলাদেশের জনগণের একটা মানে ওই একটা অনুভূতি, যেমন একটা ক্ষোভও বটে মাঝে মাঝে। আর এই জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি এখন আর কি ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে। আচ্ছা, সম্পর্ক ন্যায় হলো। এখন যে অবস্থা আছে, যেমন 500-450 কিউসেক পানি যদি আসে বা এরকম, আমাদের খালগুলা কিন্তু মানে তিস্তা ব্যারেজের খালগুলা কিন্তু বন্ধ হয়ে গেছে, সবই শুকিয়ে গেছে, এটা বন্ধই হয়ে গেছে, কোনো পানি আসে না। এখন এতে যেটা হচ্ছে যে যখন ব্যারেজের ওই খালগুলা, এখন কৃষক কিন্তু একটা বাজেট করেই কিন্তু চাষাবাদের জন্য চিন্তা করেছে, ধান কখন করবে, আখ কখন করবে, ভুট্টা কখন করবে। তো যখন এই সময়টা তো সবচেয়ে বেশি ওরা আশা নিয়ে থাকে যে এই পানিটা ন্যূনতম পানি পেলেই, মানে 5000 কিউসেক পানি পেলেই কিন্তু এটা হয়ে যায়। কিন্তু যখন এই জায়গায় যখন তারা পাচ্ছে না, প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমরা বলছি জট বলে একটা কথা আছে, কখনো মামলা জট হচ্ছে, কখনো যানজট হচ্ছে,
তারা কিন্তু এই পানি না থাকার কারণে কিন্তু ওদের কিন্তু ফসলের একটা জট, জীবন জটে পড়ে যাচ্ছে। হ্যাঁ, পুরো পড়ে যাচ্ছে, মাছ তো নাই হয়ে গেছে, মাছ নাই হয়ে গেছে, এবং প্রতিদিন কিন্তু তারা ওই কথাগুলো বলছে। এবং আমি বলি আপনাকে যে রংপুরে জীবনযাত্রার মান অনেক উঁচু, মানে জিনিসপত্রের দাম অনেক অনেক বেড়ে গেছে, মাছ বা এইসব জিনিস অন্য যে কোনো জায়গার তুলনায় অনেক বেশি, কিন্তু নিয়ম অনুযায়ী কিন্তু নর্থ বেঙ্গলে যে কোনো জিনিসই কিন্তু সস্তা, কারণ মোটামুটিভাবে অনেক বেশি উৎপাদন হয় এই জায়গাগুলোতে। কিন্তু তারপরেও কিন্তু রংপুর, তার মানে রংপুরের লোকের জন্য, রংপুরের যে লোক সংখ্যা সেই তুলনায় তারা তাদের মানে খাদ্য সামগ্রী তারা তাদেরকে সাপ্লাই দিতে পারছে না বিভিন্ন কারণে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এইটা। শুধু তাই না, মার্কেট প্রাইসিং এর একটা অনিশ্চয়তার ব্যাপারের উপরে নির্ভর করে, এবং এটা একটা প্রচন্ড অনিশ্চয়তার সম্মুখীন আমাদের কৃষক এবং মৎস্যজীবী এবং সবাই মিলে। তো ওখানে জীবন জীবিকা সবটাই একটা অনিশ্চয়তার মাঝখানে পড়ে গেছে। এখন আর এপ্রিলের শেষে হবে না, মেয়ের মাঝামাঝি হয়তো প্রচুর পানি এসে যাবে। এই সময়টা হচ্ছে শুষ্কতম সময়, এই সময়টাই পানির প্রয়োজন সবচেয়ে বেশি। এবং এমন না যে ওপারে পানি নেই, যেটা ফরিদ বললেন যে ওপারে অনেকগুলো ব্যারাজ এবং ড্যাম তৈরি করা হয়েছে। প্রত্যেকটা ড্যাম তৈরি করার সময় আইন অনুযায়ী আমাদের সঙ্গে আলোচনা করতে হবে। হ্যাঁ, এটা সত্য যে এই সময়, এই দুর্যোগের সময় ইটস এ কনফ্লিক্ট অফ লিমিটেড রিসোর্স, মানে এত পানি নেই যে সবার সব সমস্যা মিটে যাবে। তার মানে হচ্ছে এখানে সুব্যবহার বা সুপ্রতিবেশী সুলভ ব্যবহার, এটা আমাকে আনতেই হবে। এবং ভারত বাংলাদেশ ভারতের সঙ্গে সুপ্রতিবেশী নয়, এটা ভারতের জন্য মঙ্গল নয়, বাংলাদেশের জন্য মঙ্গল নয়। অতএব এই জিনিসটা আমাদের বোঝা উচিত, এবং ভারতের বিশেষ করে বোঝা উচিত, পশ্চিমবঙ্গের বোঝা উচিত যে এটা ভবিষ্যতের জন্য ভালো না। কারণ একবার যখন এই দরিদ্র কৃষকগুলো দরিদ্রতর হয়ে যাবে, এবং তার এই কারণ ওরা তো একটা ফসল, ওদের এমন সিকিউরিটি নেই, আমাদের এমন ইন্স্যুরেন্স পলিসি নেই যে একটা ধান মারা গেল পরে আমরা সেটা উতরে উঠব। এই কৃষকরা সেটা পারবে, সেটা বড় লোকরা পারবে, যাদের ক্যাশ আছে, যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, প্রান্তিক চাষী এবং আমাদের দারিদ্রের ধারে কাছে যারা আছেন সবাই এই অবস্থায় আছেন, এবং বেশিরভাগ চাষী তাই। তো এই ক্ষতিগ্রস্ত একটা জিনিস বললাম আমাকে, আমরা কি জানি আসলে যে মানে এই মৌসুমটাতে কত কিউসেক পানি আসলে তিস্তা থেকে আসা দরকার? হ্যাঁ, মানে আসা দরকার না, আমরা তো বলি যে আমরা 5000 কিউসেক, সাধারণত 3 থেকে 4000 তো বটে। হ্যাঁ, মানে এখানে যেমন বলা হচ্ছে আমাদের ইয়া অনুযায়ী 5000 আছে, 5000 কিউসেক আছে, 3-4000 আসলে মোটামুটি আমাদের 5000 কিউসেক আছে, জীবন চলে। নাম হচ্ছে তিস্তার প্রবাহটা মূল জায়গা থেকে, যেখান থেকে ভারত এটা হটাই নিচ্ছে, মানে তিস্তার প্রবাহ 15000 কিউসেক মনে করেন। তো আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে 5000 দিতে হবে, তাহলে আমি 9000 পাচ্ছি। তো এখন যদি বলে, মানে ভারতের মানে কিছুদিন আগে কিন্তু ওইরকম একটা জিনিস বলার চেষ্টা করেছে মমতা ব্যানার্জি একটা ইয়াতে, যে ওখানেই তো পানি নাই, তাহলে আমরা কি করব। কিন্তু এখন যেটা বোঝা যাচ্ছে, যখন ওই দিনকে মঙ্গলবার দিনে পানি কিন্তু 3500 কিউসেক আসছে, পানিটা কিন্তু কেউ দয়া করে ছেড়ে দেয়নি, পানিটা ছাড়ছে, ওই জায়গা দিয়ে পানির ফ্লো আছে বলেই, তার মানে এটাকে ডাইভার্ট করে নিয়ে যাওয়া হচ্ছে, এরকম একটা জিনিস তো অবশ্যই। একটা প্রিন্সিপাল যেটা বলা হলো প্রিন্সিপাল ইকুইটেবিলিটি, ঠিক আছে, কম আছে, কম আমরা ভাগাভাগি করে নেব, এবং সেটা আমাদের উভয় সরকার জানবে, মেজারমেন্ট থাকবে, সেটা ভারতের ভিতরেও থাকবে, সেটা সিকিম থেকে কত বেরোচ্ছে, তারপরে কত বেরোচ্ছে, এটা আমাদের সবার জানা প্রয়োজন। এবং এটাই হচ্ছে যে প্রিন্সিপালটা দুই প্রধানমন্ত্রী এগ্রি করে গেছেন, যে বেসিন বেসড ম্যানেজমেন্ট, আমাদের সমগ্র বেসিনটাকে চিন্তা করে আমাকে ওয়াটার ম্যানেজমেন্ট করতে হবে। আমাদের সময় প্রায় শেষ হয়েছে, আপনি বলেন একটু। আমি কূটনৈতিকভাবে যদি দেখি তাহলে যেটা বলবো যে আসলে আতিক ভাই বললেন, আপনিও বলেছেন যে এর ফলে বৈশ্বিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। আমার কাছে যেটা মনে হয় তার চেয়ে আরো লং টার্মে আরেকটা ক্ষতি যেটা হবে, যে বাংলাদেশ ভারত সম্পর্কের যে
অগ্রগতিটা আমরা গত 5 বছরে দেখেছি বিভিন্ন ক্ষেত্রে। সেই ব্যাপারে কিন্তু মানুষের সমর্থনটা খুব জরুরি দরকার, বা উপাদান, প্রয়োজনীয় উপাদান হিসেবে কাজ করেছে। অনেকে সেটা পছন্দ করেনি, কিন্তু ব্যাপক জনগোষ্ঠীর মধ্যে একটা ভারতের সাথে সুসম্পর্ক চাই এরকম একটা ধারণা ছিল। কিন্তু এই যে তিস্তার ফলে যেটা হয়েছে, যে ওই অঞ্চলের উত্তরবঙ্গের মানুষরা এবং বাংলাদেশের এক্স্যাক্টলি আপনি রাজনীতি বলছেন, এবং দুদেশের মানুষের মধ্যে বিশ্বাসের জায়গাটাতে কিন্তু একটা নেতিবাচক ধারণার তৈরি করবে, যেটা কিন্তু লং টার্মে আমাদের বাইলেটারাল রিলেশনের জন্য এটা খুব সুখকর কোনো জিনিস নয়, এবং সেটা না হলেই আমরা খুশি হব। আমার যে একটা কথা হচ্ছে যে এখানে একটা আমাদের জাতীয় ঐকমত্য হওয়াটা খুব জরুরি। একটা হচ্ছে যে এই যে বিএনপি যে লং মার্চ বা দুটি বাম দল লং মার্চ করেছে, তথাকথিত লং মার্চ, কারণ এটা তো আর লং মার্চ না, গাড়ি দিয়ে যাওয়া, তো সেই জায়গাটার মধ্যে যেটা হচ্ছে, যে কথাটা বলা হচ্ছে যে মির্জা ফখরুলের যে মূল বক্তব্যটা, যে আমাদের যদি এই সরকারের পতন না ঘটে তাহলে আমরা এই তিস্তা চুক্তি হবে না, মানে এই ধরনের কথা বলে কিন্তু কোনো লাভ নেই। কারণ হচ্ছে যে আমরা সবাই জানি এই ফারাক্কার ব্যাপারটা নিয়েও আমাদের দীর্ঘ অভিজ্ঞতা, যে শেষ পর্যন্ত আমাদেরকে আলোচনার বৈঠকেই আসতে হয়, এবং কূটনীতিতে যেটা হচ্ছে যে হুমায়ুন